আফরোজা নাজনীন খাবার টেবিলে সানাউল রাশেদিনকে জানান কুহুর বিয়ের বিষয়ে। মেডিকেলে থাকতে শাহানাজ যা যা বলেছিল তার সবটাই বলেন। সানাউল রাশেদিন ছেলের ডিটেলস জানতে চান। তখন আফরোজা নাজনীন জানান ছেলে একটা প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসাবে জয়েন করেছেন কিছুদিন হলো। পাশাপাশি বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা এক ভাই এক বোন। বোন বড় এবং সে ব্যাংকার। ছেলের বাবাও ব্যাংকার এবং এও জানায় তারা অতি দ্রুত কনে পক্ষের সিদ্ধান্ত জানতে চায়। সানাউল রাশেদিন সব শুনে বলেন, আগে কুহুর থেকে তার মতামত জানতে চাও, এরপর কায়েসের সাথে কথা বলো, তারপর আমরা সব খোঁজ খবর নিয়ে সামনে এগোবো। তাহমিনা আক্তার কুহুর বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন। তিনি এক নজর তাহমিদের দিকে তাকান। তাহমিদ এক মনে খেয়েই চলেছে, তবে তার চোখের কোণে জমে থাকা পানি তাহমিনার দৃষ্টি এড়ায়নি। আজ তিনি বুঝতে পারলেন কিছুদিন যাবৎ তাহমিদের মনমরা হয়ে থাকার কারণ। রাতে সবাই যখন যার যার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন তাহমিনা বড় জায়ের দরজার সামনে এসে দাঁড়ায়। বড় ভাবি, ঘুমিয়ে পড়েছেন? কে? তাহমিনা, আয় ভেতরে আয়। এখনো ঘুমায়নি, তবে ঘুমের প্রস্তুতি চলছে। তাহমিনা ধীর পায়ে রুমে প্রবেশ করে। আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছিলাম। তাহমিনা ইতস্তবোধ ভাবে বলে ওঠে। এত সংকোচ করছিস কেন? কথা থাকলে বলবি, তার আগে বস। কি ব্যাপার তাহমিনা, কোনো সমস্যা হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? সানাউল রাশেদিন জহুরির চোখে দেখছেন ছোট ভাইয়ের বউকে। তিনি তাহমিনাকে দেখেই বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। বড় ভাই, একটু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কিভাবে আপনাদের বলবো সেটাই বুঝতে পারছি না। আমাদের কাছে অন্তত কোনো ভনিতা করো না, তোমার যা বলার নিঃসংকোচে বলো, পুনরায় বললেন সানাউল রাশেদিন। বড় ভাই, আপনাদের কাছে আমি কিছু চাই, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। ভাবি, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার ছেলের দিকটা একটু ভাববেন। কি হয়েছে তাহমিনা, তুই এইভাবে কথা বলছিস কেন? এত না ঘুরিয়ে যা বলার সোজাসুজি বল। আর আমার ছেলের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে কখনো কোনো দ্বিধা কাজ করে না নিজের মাঝে। তার ভালোর জন্য যা করা প্রয়োজন আমার জীবন দিয়ে হলেও সেটাই করব। আফরোজা নাজনীনের কথায় একটু ভরসা পান তাহমিনা। বড় ভাই, ভাবি, আপনারা তো জানেন কুহুকে নিয়ে সেই ঘটনার পর থেকে তাহমিদ বেশ আপসেট ছিল। দিনের পর দিন ও মনোকষ্টে ভুগছে। ও একটা সময় নিজের ভুল বুঝতে পারে, এরপর একটা সময় অনুধাবন করে সেই দিনের সিদ্ধান্ত তার ভুল ছিল। কুহুকে ওর জীবনে প্রয়োজন। নিজের সাথে অনেক বোঝাপড়া করে বুঝতে পেরেছে ও কুহুকে ভালোবাসে। কুহুকে ছাড়া ওর চলবে না। কিন্তু ও বড় মাকে ভয় পাচ্ছে। বড় মা সব শোনার পর যদি রাজি না হয়। তাহমিনার কথাগুলো শোনার পর আফরোজা নাজনীনের মতো সানাউল রাশেদিনও যেন আকাশ থেকে পড়লেন। সানাউল রাশেদিন ভাবছেন, ভালোই যদি বাসবে, তবে সেদিন কেন এত ভাব নিয়েছিল? ছেলেটা যে আস্ত একটা তার ছেঁড়া তা তিনি মনে মনে ভেবেই নেন। তবে স্ত্রীর সামনে আপাতত তার প্রাণপ্রিয় ছেলের সম্পর্কে কিছু বলার সাহস নেই। কি বলছিস এইসব তাহমিনা, এটাও কি সত্যি? তাহমিদ কুহুকে পছন্দ করে? আমার কিন্তু বিশ্বাস কিছুতেই হচ্ছে না। 100 ভাগ সত্যি ভাবি। আপনারা যেদিন মেডিকেলে বিয়ের বিষয়ে কথা বলেন, সেই দিন আপনাদের আশেপাশে কি ও ছিল? আফরোজা নাজনীন হ্যাঁসূচক মাথা নাড়াল। আমি হিসেব করে দেখলাম, সেদিনের পর থেকেই আমার ছেলেটা কেমন যেন মনমরা হয়ে গেছে। দিনের পর দিন অনিয়ম করছে, ঠিকমতো খাচ্ছে না, অকারণে রাত জাগছে। আমি অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। আমিও বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি ছেলেটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমিও জিজ্ঞাসা করেছি, কিন্তু কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেছে। তার আগে তুই এটা বলতো, কেমন করে জানলি তাহমিদ কুহুকে পছন্দ করে? ও আমার কাছে নিজের মুখে স্বীকার করেছে। এও বলেছে ও কুহুকে বিয়ে করতে চায়। ওর একটাই চাওয়া ছিল, সব যেন আগের মতো হয়ে যায়। কুহু আবার এই বাসায় আসুক। কুহুকে আমারও ছেলের বউ হিসাবে পছন্দ, তাই আমিও ওকে ভরসা দিয়েছি। ওই আহাম্মককে এক্ষুনি এখানে ডাকো তাহমিনা, আজ ওর পিঠের ছাল তুলবো আমি। কোথায় সে বড় মাপের ডক্টর হবে? তা না করে প্রেম প্রেম খেলছে। যখন বিয়ের কথা বলছিলাম তখন নবাবজাদার কি তেজ! সানাউল রাশেদিন রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে। তাহমিনা নীরবে উঠে আসেন। ছেলের রুমে এসে ওকে বড়মার ঘরে যেতে বলেন। শোনো, তুমি আমার ছেলেকে অন্যায় কিছু বলতে পারবে না।
ভালো কোনো কথা থাকলে বলবে, না থাকলে চুপ করে বসে থাকবে। আফরোজা নাজনীন স্বামীর ওপরে ফুঁসে ওঠেন। স্ত্রীর এহেন আচরণে তিনি চুপসে যান। তাহমিদ নিচে বড়মার রুমে আসছে আর ভাবছে হঠাৎ তাকে ডাকছে কেন। ওর পিছু পিছুও যে তাহমিনা আসছে তা একদমই খেয়াল করে না। বড়মা, আসবো? এসো নবাবজাদা, এসো, তোমাকে সুস্বাগত। এসেই বড় উদ্ধার করলে আমাকে। খোঁচা মারার সুযোগটা হাতছাড়া করে না সানাউল রাশেদিন। বড়মা, সিনিয়র ভদ্রলোককে দয়া করে চুপ থাকতে বলো। আমার এখন তার সাথে কোনো কথা বলার মুডই নেই, বা তার কথা শোনারও মুড নেই। তোমার সব মুড তো অন্য জায়গায় আটকে গেছে, তাই স্বাভাবিকভাবেই আমার কথা শুনতে ভালো লাগবে না। বড়মা, তুমি কিছু বলবে? আমি চলে যাব? তুই বস বাপ, তোর সাথে কিছু কথা আছে। তাহমিদ বড়মার কাছে বসে। তাহমিনা দরজার পাশে দাঁড়ানো। তাহমিনা, তুই দাঁড়িয়ে থাকলি কেন? তুইও এসে বস। তাহমিনা আক্তার ডিভানে বসে। বাপ, তুই আমার কতখানি জুড়ে আছিস তা আমার থেকে বেশি কেউ জানে না। তোর সুখে যেমন আমি সুখী হই, তেমনি তোর দুঃখে কষ্টে আমিও কাঁদি। তুই আমার কাছে কিছু চাইবি, কিন্তু আমি তা কখনো তোকে দিব না, এটা তো হতেই পারে না। প্রয়োজনে আমার কলিজাটা কেটে তোকে আমি দিতে পারি। তোর কি আমার কাছে কিছু চাওয়ার আছে? থাকলে এখনো সময় আছে, তুই নিঃসংকোচে চেয়ে নে, সেটা হোক যে কোনো কিছু। আফরোজা নাজনীন তাহমিদের মুখে শুনতে চাচ্ছেন। তিনি চাইছেন যদি তাহমিদ কুহুকে ভালোবাসে তবে সে নিজে মুখে বলুক। তাহমিদ বড়মার কথা শুনে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে। ও কি চাইবে বড়মার কাছে? ওর চাওয়া তো একটাই, সেটা শুধুই কুহু। তাই সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কি করবে এখন? আবার এটাই হচ্ছে প্রকৃত সময় তার মনের কথা বলার। ওর আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কুহুকে পাওয়া না পাওয়া। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে অনেক কিছুই ভাবে তাহমিদ। এদিকে 6 জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। এটা ভালোভাবেই অনুধাবন করতে পারছে সে। মাথা নিচু রেখে কথা বলে তাহমিদ। বড়মা, সারা জীবন তুমি আমাকে যা দিয়েছ এর ওপরে আর কিছুই চাওয়ার থাকে না, কিন্তু সব সময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না, যার ফলে কিছু না চাওয়া থাকলেও কোথাও না কোথাও কিছু না পাওয়া থেকেই যায়। আর আমার এই পাওয়া কিছু হলো কুহু। তোমার কাছে আমি শুধু ওকেই চাই। ওকে পেলেই আমার সকল পাওয়ার পথ পূর্ণ হবে। আফরোজা নাজনীন মৃদু হেসে বলেন, তুই ভেবেচিন্তে এসব বলছিস তো বাপ? পরে তো আবার আফসোস করবি না? না বড়মা, আমার আফসোস থাকবে কুহুকে না পেলে। আমার সকল স্বপ্ন চাওয়া পাওয়া শুধুই তাকে ঘিরে। তাহমিনা, ওনার সাক্ষী থাকলে কিন্তু। এই যে সিনিয়র রাশেদিন, তুমিও সাক্ষী থেকো। এখন রুমে যা বাপ, পড়তে বস গিয়ে। বাহ, চমৎকার। এখানে যে যার মতো করে মত প্রদান করলো, তখন আমাকে লাগলো না, কিন্তু সাক্ষীর বেলায় এই রাশেদিনকেই দরকার। সব স্বার্থপরের দল। সানাউল রাশেদিন কিছুক্ষণ গজগজ করে বারান্দায় চলে যান। তাহমিদ বড়মার কথা মতো রুমে চলে যায়। তবে ও বড়মার কথা শুনে যা বোঝার বুঝে নেয়। তাহমিনা, আমি কালকেই কুহুর সাথে কথা বলবো। ও রাজি থাকলে আমি দেরি করব না। সব ব্যবস্থা তাড়াতাড়ি করে করতে বলবো তাহমিদের বাবা চাচাকে। তাহমিনাও বড় জায়ের সিদ্ধান্তে খুশি হন। পরের দিন সকালেই আফরোজা নাজনীন কুহুকে ফোন করেন। কোচিং শেষ করেই তিনি কুহুকে এই বাসায় আসতে বলেন। তিনি জানান তাহমিদ মেডিকেল থেকে ফেরার পথে ওকে নিয়ে আসবে। কুহুও ফুপুর কথায় রাজি হয়ে যায়। আফরোজা নাজনীন তাহমিদকে বলে দেন কুহুকে আনার জন্য। তাহমিদ ক্লাস শেষ করে কুহুর হোস্টেলের সামনে এসে দাঁড়ায়। আজ সে সিএনজি করে এসেছে। হোস্টেলের সামনে এসে তাহমিদ ফোন করে কুহুকে। তাহমিদ ফোন পেয়েই হোস্টেল থেকে বেরিয়ে আসে কুহু। ও বুঝতে পারে তাহমিদ বাইরে অপেক্ষা করছে, তাই ফোনটা রিসিভ না করেই বের হয়। এদিকে তাহমিদ পরপর 2বার ফোন দিয়েছে, কিন্তু কুহু রিসিভ করেনি। বিরক্ত হয়ে 3বার ফোন দিতেই কুহুকে দেখল গেট পার হতে। তাহমিদ ফোন কেটে সিএনজির খোঁজে চারপাশে তাকায়। সেখানে একটা সিএনজি দেখে সেই দিকেই এগিয়ে যায়। কুহুও তাহমিদকে দেখতে পেয়ে সেই দিকেই যায়। তাহমিদ সিএনজি বাড়া দিয়ে কুহুর দিকে তাকালে কুহু একটু জোরে হেঁটে যায়। কুহুকে পেছনে বসতে বলে নিজে সামনে বসে। তাহমিদের এহেন আচরণে কুহু অবাক হয়ে যায়। সেদিনের পর থেকে মানুষটা ওর সাথে কেমন যেন কথা বলে না, সব সময় এড়িয়ে চলে। কুহুর সেও বুঝলো না কুহুর কষ্টটা, তবে কিসের এত ভালোবাসা তার।
বাসার গেটের সামনে এসে সিএনজি দাঁড়ালে তাহমিদ ভাড়া মিটিয়ে সোজা ভেতরে ঢুকে যায়। একবারও কুহুর দিকে তাকায় না। কুহু ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে তাহমিদ বাসার ভেতরে ঢুকে গেছে। কুহুও ড্রয়িং রুমে প্রবেশ করলে আশেপাশে তাহমিদের অস্বস্তি দেখল না। কুহুকে দেখে তাহমিদ আক্তার হাসি মুখে এগিয়ে আসেন, জড়িয়ে ধরেন বুকে। কুহু তাকে সালাম জানায়, হাসি মুখে উত্তর দেন। আফরোজা নাজনীন ভাইয়ের মেয়েকে দেখে হাত বাড়িয়ে কাছে ডাকেন। কুহু ফুপুর কাছে গিয়ে সালাম দেয়, তিনি উত্তর নেন। রাতের খাবার পর আফরোজা নাজনীন কুহুকে নিজের রুমে ডাকেন। কুহু ফুপুর রুমে এসে দেখল ফুপা অফিসের কাজ করছে আর ফুপু তার পাশে বসে আছে। কুহু ভেতরে আসলে ওকে নিজের কাছে নিয়ে বসান আফরোজা নাজনীন। তোকে কয়েকটা কথা বলবো সোনামা, তুই নির্দ্বিধায় তোর মতামত জানাবি, আমি তোকে কোনো রকম জোর করব না। কি কথা ফুপু? আমরা চাই তুই ভালো থাক, আমাদের বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তা বলতে পারি না, তাই চাইছি তোর একটা স্থায়ী ঠিকানা দিতে। তাই আমরা সুস্থ থাকতে থাকতেই তোর বিয়ের কথা চিন্তা করছি। বিয়ের পর তোর পড়ার সুযোগ থাকবে, নিজের পায়ে দাঁড়ানোর মতো যোগ্য হবি, সেই ব্যবস্থা আমরা করব। এতে কি তোর মত আছে? তোমরা যা বলবে তাই হবে। কুহুর যেন বুকটা ফেটে যাচ্ছে। সময় এসেছে তাহমিদের থেকে দূরে যাওয়ার। আমি তোর মতামত জানতে চেয়েছি, তুই আসলে কি চাস? আমি আগে পড়াশোনা শেষ করতে চাই ফুপু। কুহু সকল দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে জবাব দেয়, তোর ইচ্ছার সাথে আমিও একমত, কিন্তু যদি এখন বিয়ে ঠিক করে রাখতে চাই, তোর পড়াশোনা শেষ হলে বিয়ে হবে, এক্ষেত্রে তুই কি বলিস বলতো? কুহু বুঝতে পারছে ফুপু বিয়ের বিষয় নিয়ে সিরিয়াস। সে নিজেও চিন্তা করে দেখল, যদি বিয়ে ঠিক হয়ে থাকে এতে অসুবিধা নেই, পড়াশোনা শেষ করেই না হয় বিয়েটা করলো। কুহু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। তাহমিদকে পাত্র হিসেবে তোর কাছে কেমন মনে হয়? ফুপুর কথা শুনে কুহুর দম যেন বের হয়ে আসে। মুহূর্তের মাঝেই মনে হচ্ছে কলিজাটা মুখের ভেতরে চলে এসেছে। মাথাটা ঝিমঝিম করছে, কোনো কথা আসছে না তার ঠোঁটের আগায়। সোনা মা, কথা বলছিস না কেন? তোর কি তাহমিদকে পছন্দ নয়? তুই না চাইলে আমি ওকে না করে দিব। কুহু বুঝে নেয় তাহমিদ বাসায় সব জানিয়েছে, কিন্তু ও কিভাবে ফুপুকে হ্যাঁ বলবে? মাগো, আমরা সব সময় চেয়েছি তুই এই বাড়িতে বউ হয়ে আস, সেই মতো প্রথমবার এগিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেদিন ভাগ্য সুপ্রসন্ন হয়নি, কিন্তু এবার সেই দুর্ভাগ্যই নিজে তোমাকে চেয়েছে, তাই আমরাও আর না করতে পারিনি। এবার শুধু তোমার মতামত নেবার বাকি। কুহুকে চুপ থাকতে দেখে মুখ খোলেন সানাউল রাশেদিন। ফুপার কথা শুনে কুহুর ভীষণ হাসি পায়। তাহমিদকে ফুপা দুর্ভাগ্য বলছে? সোনামা, তোকে আমরা জোর করব না, তুই শুধু হ্যাঁ অথবা না বল। অনেকক্ষণ চুপ থেকে কুহু ছোট্ট করে উত্তর দেয়, হুম। ব্যাস, আফরোজা নাজনীন বুঝে যান। তিনি কুহুকে জড়িয়ে ধরে কপালে পরম মমতায় চুম্বন করেন। কুহু শিকদার রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। কুহুরে, তুই আজকাল আমাকে পর করে দিয়েছিস। কত শত গোপন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমাকে জানাসই না। এই দুঃখ কোথায় রাখি? শিকদা কুহুকে দেখা মাত্রই ন্যাকা কান্না শুরু করেছে। এইদিকে কুহু ভেবা চাকা খেয়ে শিকদার পানে চেয়ে আসে। ও শিকদার কথাবার্তা কিছুই বুঝতে পারছে না। কি বলছিস? কিসের গোপন ঘটনা? আমি বুঝতে পারছি না সিক্ত, একটু খুলে বল। কুহু সবসময় সিক্তাকে সিক্ত বলে ডাকে। তোকে যে তাহমিদ ভাইয়া পছন্দ করে তা একটিবারও আমাকে জানাসনি। আবার তোকে নাকি বিয়েও করতে চেয়েছে, তাও আবার আব্বুর সামনে কনভিন্স করেছে। এটা ভাবা যায়? সকালে আম্মুর যখন দিদুনকে এইসব জানালো, তখন দিদুন বলল সেও সব জানে, সবাই সব কিছু জানে, শুধু আমি ছাড়া। এভাবে আমাকে হিট দিতে পারলি? শিকদার কথাগুলো শুনে কুহুর মাথা ঘুরছে। বাড়ির শুদ্ধ সবাই এই কথা জেনে গেছে। দেখ শিক্ত, আমি এসবের কিছুই জানি না, অযথা আমাকে খোঁচাবি না। ইচ্ছে করেই কুহু বিষয়টা গোপন করে। শিকদার সবটা জানলে কুহুকে খেপিয়ে মারবে একেবারে। বুঝি বুঝি, সবই বুঝি। বিয়ে না হতেই আমি পর হয়ে গেছি, বিয়ের পর দেখা যাবে আমাকে চিনবিই না। শিকদা মুখটা বেঁকিয়ে বলে। কুহু কিছু না বলে চোখটা বন্ধ করে শুয়ে থাকে। তাহমিদের ঘুম আসছে না।
বড় মার সাথে কুহুর কি কথা হলো তা জানতে যেন অস্থির হয়ে আছে। কুহু কি রাজি হয়েছে? যে তেড়া মেয়েও, ও যে কি করবে তা বোধগম্য নয় তাহমিদের। সারা রাত বিছানায় উথাল পাথাল করছে তাহমিদ, পুরো রাত নির্ঘুম কাটায়। সকালে ঘুম থেকে উঠে আফরোজা নাজনীন নামাজ আদায় করে সোজা রান্নাঘরে আসেন। একটু পর তাহমিনা আক্তারও আসেন। তাহমিনা আক্তার উসখুস করছেন। তিনি কুহুর মতামত কি তা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তাহমিনা, এবার আর আমাদের নতুন সম্পর্ক জোড়াতে কোনো বাধা রইল না। তোর ছোট বৌমা অবশেষে পেয়েই গেলি। তবে ভালো করে শুনে রাখ, দরজাল শাশুড়ির পাঠ কিন্তু করতে পারবি না। আমার ভাইজি বড্ড বোকা, পাহাড় সম দুঃখ মুখ বুজে সইবে, তবুও মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। আফরোজা নাজনীনের কথা শুনে তাহমিনা আক্তার বুঝে নেন কুহু রাজি হয়েছে। তিনি অতি উত্তেজনা বশত তার বড় যাকে জড়িয়ে ধরেন। ভাবি, আমি পৃথিবীর সেরা শাশুড়ি হয়ে দেখাবো। কুহু মাকে কোনো অভিযোগের সুযোগই দিব না। ধন্যবাদ ভাবি আমার কথা রাখবার জন্য। ধন্যবাদ দিচ্ছিস কেন? আর আমি তোর সাথে মজা করলাম, আর তুই সিরিয়াসলি নিনি? আমি খুব ভালো করে জানি তুই শাশুড়ি হিসাবে কেমন। ভাবি, আমি একটু আসছি, বেশি দেরি হবে না। কথাটা বলা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন তাহমিনা আক্তার। তাহমিদ বিছানায় শুয়ে পড়েছিল, তবে বই শুধু মুখের সামনে ধরেই আছে, পড়ায় মনোযোগ দিতে পারছে না। এমন সময় হুড়মুড়িয়ে রুমে ঢোকেন তাহমিনা আক্তার। বাবু, তুই উঠেছিস? একটা খুশির খবর আছে। এবার মাকে পর করে দেওয়ার সময় তোর এসেছে। বড় ছেলে বিয়ে করেই তো মাকে পর করে দিয়েছে, এবার ছোট ছেলের পালা। হাসি মুখে বলেন তাহমিনা, তবে তার মুখে হাসি থাকলেও বড় ছেলের এরূপ হওয়ার তীব্র যন্ত্রণা তার বুকে যেন কুড়ে কুড়ে খায়। তাহমিদ মায়ের কথা শুনে উঠে বসে। ততক্ষণে তাহমিনা তার ছেলের পাশে বসেছেন। শোনো মা, দুনিয়া ধ্বংসযজ্ঞ বাঁধালেও আমি তোমার ছেলে, আর তুমি আমার মাই থাকবে। পর হয়ে যাওয়ার মতো সন্তান তুমি জন্ম দাওনি, আর সন্তানকে সেভাবে মানুষও করনি। তাই তোমার ছোট ছেলেকে হারানোর ভয় তুমি কখনো করো না। কথাটা বলেই পরেক্ষণেই তাহমিদ ওর মায়ের পুরো কথার মর্মার্থ উদ্ঘাটন করে। তারপরও জিজ্ঞাসিনু নয়নে মায়ের দিকে তাকায়। তাহমিনা আক্তারও ছেলের দৃষ্টি বুঝতে পেরে জবাব দেন, কুহু রাজি হয়েছে। এবার শুধু ভালো দিনক্ষণ দেখে সব ঠিকঠাক করার পালা। তার আগে তোর বাবার সাথে কথা বলতে হবে। তার ছেলে এত আনন্দের দিনে বাবা হয়ে সে পাশে থাকতে পারছে না। তাহমিদ মাকে জড়িয়ে ধরেছে। শোনো মা, আজ যা বলার বলেছ, কিন্তু ভবিষ্যতে কখনোই এমন কথা আর বলবে না। তোমার ছোট ছেলে তার মাকে যেমন সম্মান দিতে জানে, তেমন একজন মায়ের তার সন্তানের প্রতি কি কি অধিকার তাও তার জানা আছে। আবার স্ত্রীর ওপরে সকল দায়িত্ব কর্তব্য পালনের সকল নিয়ম সম্পর্কে সে সচেতন। একজন সন্তানের কাছে তার মায়ের স্থান এবং স্ত্রীর স্থান সম্পর্কে সে সম্পূর্ণ অবগত। তাই এই স্থান গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনাই তোমার ছেলের নেই। ছেলের কথাগুলো শুনে হাসেন তাহমিনা আক্তার। তিনি ভালোই তার ছেলেকে জানেন। আর কুহু, সে তো নরম কাদামাটি, ওকে যেভাবে গড়ে তোলা হবে ও তো সেইভাবেই গড়ে উঠবে। সম্পর্কের মূল্যায়ন করতে জানে এই মেয়ে। মা, সেই মেয়ে এখন কোথায়? আজকাল তার ভীষণ অহমিকা হয়েছে। ওর একটুও অহমিকা নেই বুঝলি, ও বরাবরই চুপচাপ ধরনের। আজও শিকদার রুমে আছে। এবার ওঠ, ফ্রেশ হয়ে নে, আমি যাই। তোর বড় মা একাই রান্না সামলাচ্ছে। তাহমিনা আক্তার রুম থেকে বেরিয়ে আসেন। তাহমিদ মায়ের কথা না শুনে পুনরায় বিছানায় শরীরটা এলিয়ে দেয়। ওর ভীষণ ঘুম পাচ্ছে। সারা রাতের ঘুমেরা এখন চোখের পাতায় চেপে বসেছে। আর মায়ের মুখে আনন্দের খবরটা শুনেই সকল টেনশন যেন নিমিষেই উবে গেছে। তাই ঘুমেরা রাজত্ব করছে ওর চোখের পাতায়, আর ঠোঁটে মেখে রয়েছে হাসির রেশ। চোখ বন্ধ করে শটান হয়ে শুয়ে থাকে তাহমিদ। একসময় ঘুমিয়ে যায় সে, কিন্তু তখনও ঠোঁটের কোণে লেগে আছে প্রশান্তির হাসি। কুহু ঘুম থেকে উঠে দেখল শিকটা বেঘরে ঘুমোচ্ছে। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখল 9টা বেজে গেছে। ফজরের নামাজ আদায় করে আবারও বিছানায় গড়াগড়ি দিতেই কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। ঝটপট করে বিছানা ছাড়ে কুহু, ফ্রেশ হতে নিচে নামে। ওর বেশ লজ্জা লাগছে, সবার সাথে কথা বলবে কেমন করে, ভাবতেই যেন লজ্জা পাচ্ছে।
গতকাল অবধিও এই বাসায় আফরোজা নাজনীনের ভাইঝি হিসাবে সমাদিত হতো, কিন্তু আজ থেকে আরেকটা সম্পর্কের অধিকার বলে এই বাসায় সমাদিত হবে। কতই না বিচিত্র এই জীবন। ও কি ভাবতে পেরেছিল সেদিন বিয়ে করতে অস্বীকার করার পর আবারও সেই মানুষটাই ওকে বিয়ে করতে উদ্গ্রীব হয়ে যাবে? এই যে ছোট নাতবো, কি এত ভাবছিস শুনি? চোখের সামনে আমি জলযন্ত্র মানুষ বসে আছি, কিন্তু তুমি দেখেও দেখছো না? নাকি শ্বশুরবাড়ি পছন্দ হয়নি? আয়েশা সালেহার কথায় লজ্জায় মাথা নিচু করে কুহু। দেখি আমার লজ্জাবতী লাজুক লতাকে, এখনই এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে শুনি? একটু লজ্জা তো আমার নাতির জন্য রাখো, নাকি বাসর ঘরে আমার নাতির লাজুকতা দেখার সৌভাগ্যই হবে না? দিদুন প্লিজ এভাবে বলো না। মা, একবার কষ্ট করে এদিকে আসবেন? আজ না হয় সবার সাথে এক টেবিলে বসে নাস্তা করবেন। তাহমিনা আক্তার শাশুড়িকে অনুনয় করেন। হ্যাঁ বৌমা, আজ আমি নাতি নাতনিদের সাথে নাস্তা করব। আমার মন আজ ভীষণ ভালো। তুমি তাহমিদ আর শিকতাকে ডাকো। কুহু দিদুনকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর তাহমিদ আর শিকতা নিচে নামে। কুহু দিদুনের পাশে বসে এটা সেটা গল্প করছিল। শিকতা তাহমিদের সাথে খুনসুটি করতে করতে এগিয়ে আসছে। তাহমিদকে এক নজর আর চোখে দেখেই কুহু দিদুনের দিকে মনোযোগ দেয়। তাহমিদ কুহুকে দেখেও না দেখার ভান করে চেয়ার টেনে বসে। শুভ সকাল, কেমন আছো দিদুন? শুভ সকাল নতুন জামাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার তোমার খবর বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তোমাদের আর তুই বলে ডাকবো না। দিদুনের মুখে নতুন জামাই ডাক শুনে তাহমিদের বুকে রক্ত যেন ছলাক করে ওঠে। শিকতা দিদুনের কথাই হৈ হৈ করে ওঠে। ভাইয়া, আমি কিন্তু তোমার নতুন আত্মীয় হলাম, এবার ট্রিট দাও। ট্রিট ছাড়া চলবে না। নতুন আত্মীয় হয়েছিস এটা আজ বুঝলি গর্ধব? আমি তো সেই কবে থেকেই সবাইকে জানিয়ে দিয়েছি, কিন্তু তোদের মোটা মাথায় ঢুকলে তো, এই জন্য তোদের কোনো ট্রিট নেই। কি, তুমি আবার আমাদের কবে জানিয়েছো? অযথা ভাও দিও না, ট্রিট চাই, দিতেই হবে। এতই যখন ট্রিটের শখ, তবে যা সিনিয়র রাশেদিনের কাছ থেকে নিয়ে নে। আমার কাছে এত ছ্যাঁচড়ামো করে লাভ নেই। তাহমিদের কাটকাট জবাব শুনে মুখ ফোলায় কুহু। সোনামা, তুই আজ ক্লাস করবি না আজকে? আফরোজা নাজনীন মাংসের বাটি টেবিলে রেখে জিজ্ঞাসা করেন কুহুকে। ফুপু, আজ 11টায় এবং 12:30টায় ক্লাস আছে, আমি 10টার দিকে বের হব। তাহমিদ, তুই কখন যাবি বাপ? তোর ক্লাস নেই আজকে? বড় মা, আমার আজকে 10:30টা থেকে ক্লাস আছে, এক্ষুনি আমাকে বের হতে হবে। তুই গাড়ি নিয়ে যাস, কুহুকে আমি নিয়ে যাব, ওকে নামিয়ে দিয়ে একটু শপিংয়ে যেতে হবে। সকলের কথার মাঝে কুহু অবাক হয়ে লক্ষ্য করলো এখন পর্যন্ত তাহমিদ ওর দিকে একবারও তাকায়নি। বিকেলে ক্লাস করে ফেরার পথে তাহমিদ কুহুর হোস্টেলের সামনে দাঁড়ায়। বড় মা কুহুকে নিয়ে ফিরতে বলেছে। কুহু কলেজের ক্লাস শেষে ক্রসিং করে হোস্টেলে আসে ওর জামা কাপড় নিতে। তাহমিদ হোস্টেলের সামনে এসে কুহুকে ফোন দেয়। কুহু ঝটপট ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, আমি বাইরে অপেক্ষা করছি। ব্যাস, এতটুকু বলেই ফোনটা কেটে দেয় তাহমিদ। কুহু বাইরে আসলে তাহমিদ গাড়ির পেছনে দরজা খুলে দেয় আর নিজে এসে বসে ড্রাইভারের পাশে। কুহু শুধু নীরবে তাহমিদের নির্দেশ পালন করে। তাহমিদের এমন আচরণ দেখে কুহু অবাক হয়ে গেছে। যে ছেলেটা কিছুদিন আগেও কুহুর জন্য পাগলামি করত, আজ সে একবারও ওর দিকে তাকাচ্ছেও না। সারাটা রাস্তা নানান চিন্তা করতে করতে ওরা পৌঁছায় কুঞ্জ ছায়ায়। তাহমিদ গাড়ি থেকে নেমে দরজা খুলে দিলে কুহু বেরিয়ে আসে। ওরা ভেতরে আসলে তাহমিনা আক্তার দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলেন। তিনিও টেবিলে খাবার দিয়ে ওদের অপেক্ষা করতে থাকেন। দুজন ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসে, যে যার মতো করে চেয়ারে বসে। তাহমিনা ওদের প্লেটে খাবার বেড়ে দেন। দুজনেই চুপচাপ খেতে থাকে। তাহমিনা আক্তার দুজনের নীরবতা দেখে চিন্তায় পড়ে যান। আর যাই হোক, তার ছেলে এমন চুপচাপ থাকার বান্দা নয়। তারপর ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, তবুও ছেলেটা এত নীরব কেন? তাহমিদ, তোর কি কিছু হয়েছে বাবু? তুই এমন চুপচাপ আছিস কেন রে? শরীর খারাপ লাগছে? মায়ের কথায় মাথা তুলে তাকায় তাহমিদ। কই, আমার তো কিছু হয়নি মা। নিজেকে মানুষের কাছে সস্তা করতে চাই না আজকাল, তাই একটু বদলানোর চেষ্টায় আছি। আমি দেখছি ব্যক্তিত্ব না থাকলে কেউ দাম দেয় না। কে বলেছে তোর ব্যক্তিত্ব নেই?
আমার ছেলে হীরার টুকরা, তাকে হেয় করার দুঃসাহস কার আছে শুনি? নিজের ছেলে বলেই এমন সার্টিফিকেট দিচ্ছ মা? ছেলের শত অন্যায়ও মায়ের চোখে পড়বে না, এটাই তো স্বাভাবিক। কুহু, তুই বলতো মা, আমার ছেলের কি ব্যক্তিত্ব নেই? ও কি খারাপ ছেলে? তাহমিনা আক্তার হাল না ছেড়ে কুহুকে জিজ্ঞাসা করেন। কুহু তাহমিনা আক্তারের প্রশ্ন শুনে ভীষণ খায়, উত্তর দেওয়ার মতো কোনো কথা খুঁজে পায় না। বাদ দাও মা, সে আর কি বলবে? মেয়েদের কাছে ছেলেরা সবসময়ই খারাপ। কিন্তু তুমি তো মা, মায়ের আলাদা কোনো জাত হয় না, আলাদা কোনো সংজ্ঞা হয় না। মায়ের রূপ মমতাময়ীকেই প্রকাশ করে, তাই তোমার প্রশ্নের উত্তর তার কাছে নেই। কুহু কিছু বলার আগেই তাহমিদ উত্তর দেয়। কুহু বেশ বুঝতে পারছে তাহমিদ ওকে পরোক্ষভাবে কথা শোনাচ্ছে। তবে কি সেই দিনের ঘটনার জন্য সে কুহুর উপরে নারাজ? তবে তাহমিদ যে ওকে লেজে গোবরে খেলাবে তা বুঝতে বাকি থাকে না। কুহু সিদ্ধান্ত নেয় ঘটনাটা বেশি দূর এগোতে দেওয়া যাবে না, তার আগেই সব ঠিকঠাক করে নিতে হবে। দূরত্ব এমন পরিমাণে বাড়াতে দেওয়া ঠিক হবে না যে দূরত্ব সব তছনছ করে দেয়। কায়েস বারান্দায় ছেলেকে নিয়ে বসে আছে, সে বাড়ি থেকেই ব্যবসা পরিচালনা করছে। শিয়াব স্কুল থেকে ফিরে বাবার কাছে বসেছে, বাবার সাথে নানান গল্প করছে। শিউলি আক্তার রান্নাঘরে এসে স্বামী সন্তানের জন্য নাস্তা তৈরি করছে। তবে এখনো কায়েস তার স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রীর প্রতি মন বিষিয়ে গেছে। হয়তোবা আর কখনোই সে শিউলির সাথে কথা বলবে না। সন্ধ্যার কিছুক্ষণ আগে দৃষ্টি স্বামী সহ হঠাৎই বাবার বাড়িতে আসলো। দৃষ্টিকে দেখে কায়েসের মুখের ভেতর তিতা হয়ে যায়। যে মেয়ে বাবা মার মুখে চুনকালি মাখাতে একটুও দ্বিধা করে না, আর যাই হোক, সেই মেয়ের থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। কায়েস মেয়েকে দেখে নিশ্চুপ, কিন্তু সবুজ তাকে চুপচাপ থাকতে দিল না। সে বারান্দায় এসে কায়েসকে সালাম দিলে কায়েস সালামের জবাব দিয়ে নিজের ঘরে চলে আসে। শিউলি আক্তার মেয়ে জামাইকে দেখে আহ্লাদে গদগদ হয়ে যায়। হরেক রকম নাস্তা নিয়ে আপ্যায়ন করে তাদের। রাতের খাবারের জন্য 3 রকমের মাছ, দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, ডিম ভুনা, বেগুন ভাজা, করলা ভাজা রান্না করেন। রাতের খাবার কবজি ডুবিয়ে খায় সবুজ। একটিবারও শ্বশুর অথবা শিহাবকে ডাকার প্রয়োজন বোধ করে না। কায়েস সেই বিকালে নিজের ঘরে ঢুকেছে, এখনো পর্যন্ত বের হয়নি। তার মোটেও ইচ্ছে নেই এমন বেয়াদব মেয়ের মুখ দেখার। নিজের ঘরেই রাতের খাবারটা সারে কায়েস। রাত 10টা, কায়েস তার ছেলেকে অঙ্ক করাচ্ছে। এমন সময় ঘরে আসে দৃষ্টি। সোজা এসে বাবার পায়ের কাছে বসে। দৃষ্টিকে দেখে চোখ মুখ কোঁচকায় কায়েস। আব্বু, সন্তান হাজার ভুল করলেও বাবা মা মুখ ফিরিয়ে থাকতে পারে না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করা যায় না আব্বু? অনিচ্ছায় ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যেই ইচ্ছা করে ভুল করে, অন্যায় করে, তার কোনো ক্ষমা হয় না। ভুল করবার আগে আমি সেটা শুধরে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেসব মানিসনি, তাই আমার কোনো ইচ্ছে নেই তোকে মেনে নেওয়ার। আমি ভুলে গেছি দৃষ্টি নামে আমার কোনো মেয়ে আছে। কায়েসের সোডা সাপটা উত্তর। দৃষ্টি ফুপিয়ে কেঁদে ওঠে। বাবা, তুমি এইভাবে আমাকে অস্বীকার করো না। তোমরা ছাড়া আমার কেউ নেই। কেন? যার জন্য আমার সম্মান মাটিতে মেশাতে তোর একটুও বুক কাঁপেনি, এখন তো সেই তোর আপনজন, সব কিছু। আমার সময় নষ্ট করিস না। তোকে মানুষ করতে পারিনি বলে এখন আর আফসোস হয় না। এখন আমার ছেলের দিকে নজর দেওয়ার সময় এসেছে। আমার বিশ্বাস এই ছেলে সমাজের সামনে কখনো আমার নাক কাটবে না। কায়েস ঘৃণা ভরে দৃষ্টির দিকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু দৃষ্টি এক চুলও নড়ে না। ও কায়েসের পা চেপে ধরে, বারবার অনুরোধ করে ক্ষমা করে দিতে। কিন্তু সন্তান পৃথিবীর নিষ্ঠুরতম ব্যক্তি হলেও বাবা মা কখনোই তাদের দূরে ঠেলে দিতে পারেন না। হয়তো তাদের জন্য মনে সাময়িক রাগ, ঘৃণা কিংবা অভিমানের সৃষ্টি হয়, কিন্তু এগুলো কখনোই চিরস্থায়ী হয় না। তাই মেয়ের এমন আকুতি কায়েসের মনও গলিয়ে দেয়। কায়েস সকল অভিমান ভুলে মেয়েকে বুকে টেনে নেয়। সকাল থেকে শিউলি আক্তার ব্যস্ত সময় পার করছে। তার একমাত্র মেয়ের জামাই এসেছে। সেই সকাল 7টা বাজতে বাজতেই 4 ধরনের পিঠা বানিয়েছে। এছাড়াও পরোটা, সেমাই, পায়েস তৈরি করেছে। সবুজ ঘুম থেকে উঠে বেলা 10টায়। এরপর সে নবাবী চালে বাইরে এসে বাড়ির চতুষ্কোণ পর্যবেক্ষণ করছে। দৃষ্টি কোথাও থেকে ছুটে এনে ব্রাশ, টুথপেস্টে লাগিয়ে সবুজের হাতে দেয়। সবুজ ব্রাশ নিয়ে কলপাড়ে যায়, যা ঘরের জানালা দিয়ে দৃষ্টিগোচর হয় কায়েসের। শ্বশুরবাড়ির ভুড়ি ভোজ বন্ধ লাগছে না সবুজের।
এভাবে দিনতিপাত করলে খুব একটা খারাপ লাগবে না। সবুজ মনে মনে ফোন দিয়ে আটে এই বাড়িতে খুঁটি গাড়ার। সকালে খাবার পর সবুজ কোথাও বেরিয়ে যায়। যাওয়ার আগে দৃষ্টিকে ইশারায় কিছু একটা বলে যায়। কায়েস ধীরে ধীরে বাগানের ভেতরে হাঁটছে। এমন সময় দৃষ্টি তার পাশে এসে দাঁড়ায়। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। বল, কি বলবি? আব্বু, আমি এই 3 মাসেই বুঝতে পেরেছি তুমি সবসময় সঠিক ছিলে। সেদিন তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। আজ তার খেসারত দিতে হচ্ছে। দৃষ্টি, তোর কি হয়েছে? আমার কাছে কিছু লুকাস না মা। তুই কি ভালো আছিস? আব্বু, আমার শ্বশুর শাশুড়ি উঠতে বসতে আমাকে খোঁটা দেয়। তাদের ছেলে বেকার, আমার ব্যয়ভারও তাদের বহন করতে হচ্ছে। তার উপরে বাবার বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে যায়নি। এইসব নিয়ে আমাকে দিন রাত কথা শোনায়। বাড়ির সব কাজ আমাকে করতে হয়। 3জন কাজের মেয়ে ছিল, তাদের 2জনকে বিদায় করে দিয়েছে। ওই 2জন মেয়ের কাজ সব আমাকে করতে হয়। কাজ করলে তবেই আমি খেতে পাই। দৃষ্টি ডুকরে কেঁদে ওঠে। কায়েস অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে। যেই মেয়ে কখনো 1 গ্লাস পানি অবধি ঢেলে খায়নি, আজ তাকে কাজের মেয়ের মতো করে খাটতে হচ্ছে। একজন বাবা হিসাবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে আজ। সে সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারেনি, তাই তার সন্তানের আজ এই দশা। আমি তোকে চেয়ারম্যান বাড়িতে আর পাঠাবো না মা। তুই আবার স্কুলে যাবি, এসএসসি পাশ করবি, ঢাকায় ভর্তি হবি। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে দৃষ্টি। না আব্বু, এটা হয় না। আমি এখানে একবারে চলে আসলে আরেকবার চারিদিকে সিসি রব পড়ে যাবে। আবারও তোমাকে অনেক অপমান সইতে হবে। আর আমি চাইলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না বাবা। তাছাড়া আমি চাই না আমার জন্য তোমরা আবারও অপমানিত হও। এছাড়াও আরো কিছু সমস্যা আছে। আর কি সমস্যা আছে? আমাকে সব খুলে বল দৃষ্টি। আমি বাবা হয়ে তোকে অনুরোধ করছি। দৃষ্টি কিছুক্ষণ চুপ থেকে তারপর মুখ খোলে। আব্বু, আমি চলে আসলে ওরা খুব রেগে যাবে। তুমি ওদেরকে তো জানো না, আমার শ্বশুর নিজের সম্মান বাঁচাতে যতদূর প্রয়োজন যেতে পারে। মানছি তোর শ্বশুরের লাঠির জোর আছে, তবে তোর বাবারও জোর কিছু কম নেই। তুই চাইলে আমি ওদের ব্যবস্থা নিতে পারি। আমি চাই না আমার মেয়ে চেয়ারম্যান বাড়িতে পচে মরুক। কায়েস রেগে গেছে। আব্বু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি আম্মুর সাথে এইসব আলোচনা করিনি, কারণ আমি খুব ভালো করেই জানি আম্মু সব শুনলে তুলকালাম কাণ্ড বাঁধাবে। তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। দৃষ্টি অনুনয় করছে কায়েসকে। তুই যখন আমার কথা শুনবিই না, তখন আর কি করার? আমাকে কি করতে হবে বল? মেয়ের বিপদে তার পাশে থাকবো না এমন বাবা আমি নই। বাবা, তোমার জামাই একটা ব্যবসা শুরু করতে চাচ্ছে। আমার শ্বশুরের একটা সমিল আছে। তোমার জামাই সেখানে কিছু টাকা খাটিয়ে ব্যবসাটা নিজের নামে দাঁড় করাতে চাচ্ছে। কিন্তু আমার শ্বশুর কোনো টাকা দিবে না। তুমি যদি টাকাটা দিতে, তাহলে ও ব্যবসাটা শুরু করতে পারতো। আর আমাকেও ওই বাড়িতে কোনো কটু কথা শুনতে হতো না। কায়েস অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। তার এই ছোট্ট মেয়েটাও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে শিখে গেছে। সংসারে নিজের প্রাধান্য রাখতে গিয়ে বাবার কাছে হাত পাততে একটুও লজ্জা পাচ্ছে না, নাকি ভেতরে ভেতরে লজ্জা পাচ্ছে, যা প্রকাশ করতে চাইছে না। কত টাকা লাগবে? স্মিত গলায় জিজ্ঞাসা করে কায়েস। 6 লাখ হলেই চলবে। 6 লাখ? এত টাকা আমাকে দিতে হবে? আব্বু, তোমার দোহাই লাগে, আমার সংসারটা ভেঙে যেতে দিও না। আর কখনোই তোমার কাছে কিচ্ছু চাইবো না। এটাই প্রথম আর এটাই শেষ। দৃষ্টি কিছুতেই কান্না থামাতে পারছে না। কাঁদিস না মা, আমি তোর ফুপুদের সাথে কথা বলে দেখছি কতটুকু কি করতে পারি। প্লিজ আব্বু, তুমি ফুপুকে কিছু বলো না। ফুপু জানলে কিছুতেই টাকা দিতে দিবে না। আচ্ছা, তুই বাড়ির ভেতরে যা, আমি দেখছি। দৃষ্টি বাড়ির ভেতরে প্রবেশ করে। কায়েস চিন্তায় অস্থির হয়ে যায়। এতটুকু বয়সে তার মেয়েটাকে সংসারের রাজনীতির মাঝে জড়িয়ে পড়তে হয়েছে। অনেক ভেবেচিন্তে কায়েস ফোন করে বড় বোনকে। আফরোজা নাজনীন ফোনটা রিসিভ করলে তাকে সালাম দেয় কায়েস। এরপর ভালো মন্দ জিজ্ঞাসা করে। 2 ভাই বোন কিছুক্ষণ কথা বলার পর কায়েস সুযোগ বুঝে দৃষ্টির বিষয়ে আলোচনা করে। আফরোজা নাজনীন সেই সব শুনে শিউরে ওঠেন। কায়েস, একবার যদি সবুজকে টাকা দিস, পরে ওর মনে লোভ জন্মাবে আর বারবার এমন করতেই থাকবে। কিন্তু আবার দৃষ্টির দিকটাও দেখা দরকার। মেয়েটা কষ্টে আছে শুনে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কত আদরের মেয়ে আমাদের।
আমি কি করব আপা? মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, গায়ের রং কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেকটা। আচ্ছা শোন, এত চিন্তা করিস না, এখন টাকাটা দিয়ে দে। তবে দেওয়ার সময় ওই ছেলেকে বলবি ভবিষ্যতে তুই আর একটা টাকাও ওকে দিবি না। আর দৃষ্টিকে বলবি এরপর ওরা দৃষ্টির সাথে কোনো অন্যায় করলে তুই ব্যবস্থা নিবি। ওদের ছেড়ে কথা বলবি না, এটা ওই ছেলেকেও জানাবি। আর তুই কখনোই ওদের কাছে নিজেকে দুর্বল হিসেবে ধরা দিবি না। এরপর থেকে আমাদের সবসময় দৃষ্টির খোঁজ খবর রাখতে হবে। মেয়ে ভুল করেছে তাই বলে তাকে দূরে ঠেলে দিব? এটা তো হতে পারে না। কায়েস বোনের সাথে কথা বলে স্বস্তি বোধ করে। পরের দিন সকালে কায়েস শিহাবকে নিয়ে ব্যাংকে যায়, 6 লাখ টাকা তুলে নিয়ে আসে। দুপুরের খাবার পর সবুজের সামনে দৃষ্টিকে ডেকে ওর হাতে টাকাটা তুলে দেয় কায়েস। আর দৃষ্টিকে সাবধান করে দেয় যাতে ওই বাড়ির কেউ কোনো কটু কথা না বলে। আর কটু কথা বললে সাথে সাথে যেন তাকে জানায়, প্রয়োজনে সে ব্যবস্থা নেবে। কায়েসের কথা শুনে সবুজ ভেতরে ভেতরে ভড়কে যায়। ও ভালোই বুঝতে পারছে সামনে যা ঘটবে তার কিছুই সহজ হবে না। টাকা হাতে পেয়েই সবুজ আর দেরি করে না, দৃষ্টিকে নিয়ে চলে আসে নিজের বাড়ি।